আমার প্রিয় ছাত্ররা, তোমাদের সামনে আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়ে বিপর্যয় ব্যবস্থাপনা। এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে তোমরা দেখেছো, যারা ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখে উঠতে সক্ষম হয়েছ তারা লক্ষ্য করেছো যে আমরা দুর্যোগ বিপর্যয় থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে কতগুলো বিপর্যয় সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি এবং লাস্ট ক্লাসটা আমরা করেছিলাম মেঘ ভাঙা বৃষ্টি ও হরপাবান এই টপিকটার উপর। এছাড়া কিছু বিপর্যয় আছে যেগুলো আমাদের পরপর সিরিয়ালি কতগুলো ক্লাসে আমরা দেখেছিলাম, যেমন ভূমিকম্প বলো, সুনামি বলো, এই ধরনের বিপর্যয়গুলো। এছাড়া অসংখ্য বিপর্যয় আমাদের পৃথিবীতে কিন্তু সংঘটিত হয়। তাহলে আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে বিপর্যয়কে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনা বলতে বোঝানো হয় থাকে যে বিপর্যয়কে কিভাবে আমরা মোকাবিলা করব বা বিপর্যয় থেকে কিভাবে আমরা নিজেদের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসবো, তার যে নীতি বা তার যে পরিকল্পনা সেটাই হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যদি বিপর্যয় ব্যবস্থাপনার একটা ডেফিনেশন সাজাই তাহলে কি বলবো, যে প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকে বা মানবীয় বিপর্যয়গুলো থেকে কিভাবে আমরা আমাদের জীবনকে খুব দ্রুত গতিতে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসবো, তার যে কৌশল, তার যে রীতিনীতি, তার যে পরিকল্পনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর এই বিপর্যয় ব্যবস্থাপনার মূল মন্ত্র হচ্ছে, যখন এই বিপর্যয়মূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আতঙ্কিত মানুষ থাকে, সেই আতঙ্কিত মানুষকে এবং বিভিন্ন অন্যান্য প্রাণীকে তার জীবনের মূল ছন্দে ফিরিয়ে নিয়ে আসাই হলো এই বিপর্যয় ব্যবস্থাপনার মূল মন্ত্র। সুতরাং এই বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো অনুসরণ করব, সেই পদ্ধতিগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থাপনা। এবং তোমরা দেখবে তোমাদের যে বইগুলোতে তোমরা পড়াশোনা করছো সেই বইগুলোতে দেখবে যে তিনটে পর্যায় ভাগ করেছে তোমাদের যে আলোচনার সুবিধার্থে। একটা হচ্ছে বিপর্যয় ঘটার পূর্বে, একটা বিপর্যয় চলাকালীন, আর একটা হচ্ছে বিপর্যয় সংঘটিত হয়ে গেছে তারপর আমরা কি কি ব্যবস্থাপনা নেব। এই তিনটে সমগ্র বিষয়কে আমরা প্রধানত দুটো প্রধান ভাগে ভাগ করে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, যে বিপর্যয় ব্যবস্থাপনা ক্ষেত্রে আমরা দেখব যে বিপর্যয় লঘুকরণ দিবস 10ই অক্টোবর প্রত্যেক বছর কিন্তু আমাদের এখানে পালিত হয় বা আমাদের দেশে পালিত হয়। দেখো, বিপর্যয়কে তো আমরা আটকে দিতে পারি না বা রোধ করতে পারি না, যে বিপর্যয় হবে না এমন কোনো পন্থা আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু বিপর্যয়ের যে প্রভাব কিংবা বিপর্যয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হতে পারত সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা সঠিক পরিকল্পনা বা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করি। এই জন্যই আমরা বিপর্যয় ব্যবস্থাপনাকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছি। একটা কি বললাম, প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থাপনা। প্রতিরোধমূলক ব্যবস্থাপনা বলতে বোঝানো হয়ে থাকে বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাপনা। তোমরা দেখবে আমি যখন দুর্যোগ বিপর্যয়ের প্রথম টপিকটা স্টার্ট করেছিলাম, যারা ক্লাসটা দেখেছিলে সেক্ষেত্রে আমি তোমাদেরই ছাত্র জীবনকে নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে একটা ছাত্র ক্রমান্বয়ে একদম 5 ক্লাসে এন্ট্রি করলো এবং ক্রমান্বয়ে দেখা গেল যখন সে মাধ্যমিকের দিকে এগোলো বা ক্লাস 10 পর্যন্ত প্রমোট হলো, প্রত্যেকটা ক্লাসে ধীরে 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 কিন্তু পিছনের দিকে রোল করতে আরম্ভ করলো এবং ক্লাস 10-এ গিয়ে সে দেখা গেল মাধ্যমিকে ফেল করলো, অর্থাৎ তার জীবনে বিপর্যয় করলো। এইভাবে একটা এক্সাম্পল সেট আপ করেছিলাম। তাহলে আমরা যদি বুঝতে পারি যে আমাদের জীবনের দুর্যোগের মাত্রা চরম পরিণতির দিকে এগোচ্ছে, অর্থাৎ বিপর্যয়ের দিকে এগোচ্ছে, তাহলে সেই সময় যদি আমরা সচেতন হই তাহলে বিপর্যয় হওয়ার পূর্বেই কিন্তু আমরা আমাদের দুর্যোগটাকে কমাতে পারি এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি, যদি আমরা সেটা উপলব্ধি করতে পারি। আর যদি উপলব্ধি না করতে পারি কি হয়, তাহলে অন্তিম পরিণতি হিসেবে আমাদের কিন্তু বিপর্যয় ঘটে। তাহলে এই যে বিপর্যয় ঘটে, তাহলে বিপর্যয় ঘটার মুহূর্তে এবং বিপর্যয় ঘটার পর আমাদের কিছু ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রতিকারমূলক ব্যবস্থাপনা। অর্থাৎ যে ক্ষতি আমার হয়ে গেল তারপর সেই ক্ষতি থেকে আমি কিভাবে স্বাভাবিক জীবনে ফিরবো, সেইটাকে বলা হয় থাকে আমাদের প্রতিকারমূলক ব্যবস্থাপনা। কিন্তু বিপর্যয়ের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা বলতে বোঝানো হয় ক্ষয়ক্ষতিটা
কতটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমাদের ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে গুণগত মানটা কমতে আরম্ভ করেছে, সেই সময় যদি আমরা প্রপার প্ল্যানিং করি, সেই সময় যদি আমরা সেই প্ল্যানিংগুলোকে ঠিকঠাক করে কার্যকর করতে পারি, সেই সময় যদি আমাদের মধ্যে সচেতনতা বোধ তৈরি হয়, তাহলে দেখা যায় যে ক্ষতির পরিমাণটা যেমন আমরা কমাতে পারি, তেমনই হয়তো দেখা যায় যে বিপর্যয়টাও সামান্য হলেও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা আশা করছি আমার বক্তব্যটাকে উপলব্ধি করতে পেরেছো। সুতরাং আজকে যে টপিকটা আমি আলোচনা করব, কেবলমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। অর্থাৎ বিপর্যয় পূর্ব ব্যবস্থাপনা আমরা কি করব। দেখো, এই প্রতিরোধমূলক ব্যবস্থাপনাটাকে আমরা কতগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেমন ধরো আমি বললাম যে প্রথমেই আমাদের কি করতে হবে, অঞ্চল সমীক্ষা বা মানচিত্র প্রস্তুতকরণ করতে হবে। অর্থাৎ কোন অঞ্চলগুলো বিপর্যয় প্রবণতা আছে, অর্থাৎ কোন অঞ্চলগুলো সর্বাধিক বিপর্যয় হতে পারে, বর্তমান আধুনিক পদ্ধতির মাধ্যমে, সেটা জিআইএস হতে পারে, রিমোট সেন্সিং হতে পারে, স্যাটেলাইট ইমেজ হতে পারে, এর মাধ্যমে তাদের একটা ম্যাপ প্রস্তুত করতে হবে যে এই অঞ্চলগুলো হচ্ছে বিপর্যয় প্রবণ, সেটাকে আমরা চিহ্নিতকরণ করব। অর্থাৎ দেখো, আমি যদি লিঙ্ক করি যে আমরা কোন কারণে আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে, সেই কারণটাকে যদি অনুসন্ধান করতে হয়, তাহলে আমাদের কোন কোন সাবজেক্টে মার্কসগুলো কম হচ্ছে সেটাকে আগে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে বিপর্যয় হওয়ার আগে। কি বললাম বুঝতে পারো? দেখো লিঙ্কটা কিভাবে আমি করছি, তাহলে তোমাদের দেখবে বিষয়টা বুঝতে আরো সুবিধা হচ্ছে। তারপর দেখো, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের দেখতে হবে বিপর্যয়ের উৎস ও ঝুঁকি মূল্যায়ন। অর্থাৎ কোন কোন কারণের জন্য এই বিপর্যয়ের উৎস হচ্ছে। অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় ভূমিধস হচ্ছে, সেই ভূমিধসের কারণটা কি সেখানে অনুসন্ধান করতে হবে। ঠিক যেমন ধরো আমি সেই ছেলেটির কথা বলছি যে ক্রমান্বয়ে 5-এ ধরো 5th রোল করেছিল, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, পরবর্তী ক্লাসগুলোতে রেজাল্ট খারাপ হতে আরম্ভ করে। তাহলে তার যে কোন কোন সাবজেক্টে কেন নাম্বার কম হচ্ছে, সেই কারণটাকে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা করতে পারি। থার্ড, যখনই আমরা কারণগুলো অনুসন্ধান করলাম, তাহলে থার্ড স্টেপ কি হবে, প্রস্তুতি গ্রহণ। অর্থাৎ এই যে প্রস্তুতি গ্রহণের মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে সচেতনতামূলক প্রস্তুতি। অর্থাৎ এই যে বিপর্যয় হলে আমাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে, বিপর্যয় হলে আমরা কতটা পিছিয়ে পড়তে পারি, বিপর্যয় হলে আমাদের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের একটা প্ল্যানিং বা সচেতনতা বৃদ্ধি করতে হবে বা পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা মানুষে বুঝতে পারে। সেই পরিকল্পনা গ্রহণ কীভাবে হয়, মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ জাগানোর জন্য সম্প্রচার করতে হবে, টেলিভিশন, রেডিওর মাধ্যমে, প্রভৃতির মাধ্যমে সম্প্রচার করতে হবে। যেমন দেখবে আমরা যখন সেই ছেলেটির কথাই যদি একবার বলি, যে ক্রমান্বয়ে যখন আমাদের তখন রেজাল্ট ধরো আমাদের খারাপ হয়, তখন কিন্তু আমাদের গার্জেন অর্থাৎ আমাদের বাবা মা বা বাড়ির অন্যান্য লোকেরা কি করে, যে তোর এই সাবজেক্টটাতে নম্বর কম হচ্ছে, এই নিয়ে আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করে, তুই আরো এটা পড়াশোনা কর। তাহলে এই যে প্রস্তুতি গ্রহণ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর কি, আইন প্রণয়ন। শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করলাম তা কিন্তু নয়, প্রস্তুতিটা গ্রহণ করার পর সেটা সঠিকভাবে মানছে কিনা। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা এই জায়গায় বন্যা প্রবণ, তার জন্য সেখানকার মানুষকে সচেতন করেছি যে দেখা যায় যে তারা গাছ কাটবে না, নদী পাড়ের জায়গায় বিভিন্নভাবে বৃক্ষরোপণ করার কথা বলা হয়, যে সেই বিষয়গুলোকে আবার দেখা যায় যেখানে ভূমিধসের মাত্রা অনেক বেশি, সেখানে দেখা যাচ্ছে যে চাষাবাদ বা ঝুম চাষ করতে বারণ করা যায়, সেই বিষয়গুলোকে যেন পালন করা হয়, সেই বিষয়টার জন্য কিন্তু আইন প্রণয়ন করতে হবে। অর্থাৎ আমরা দেখি যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে কোনো একটা ক্যান্ডিডেট ধরো লিঙ্ক করছে এর সঙ্গে তোমাদের পড়াশোনার সাথে, যে শুধুমাত্র সেই সাবজেক্টটায় রেজাল্ট খারাপ হচ্ছে বা নাম্বার কম পাচ্ছে বলে আমরা দেখলাম যে তার ক্ষেত্রে আমরা টিউটারটাকে পরিবর্তন করে দিলাম। অনেক ক্ষেত্রে হয় যে না, অমুক স্যারের কাছে পড়লে সে নাম্বারটা ভালো পাবে, কিন্তু সেটাই কিন্তু একমাত্র সলিউশন নয়। তার কারণ হচ্ছে সেই সাবজেক্টটা সে বাড়িতে বসে কতটা পড়াশোনা করছে, সেই বিষয়টাকে লক্ষ্য রাখার দায়িত্বও কিন্তু বাড়ির সমস্ত মানুষের। তবে তার মধ্যে কিন্তু দেখা যাবে যে সেই সাবজেক্টটাকে নিয়ে সচেতনতা বোধ তৈরি হবে। অর্থাৎ সুনির্দিষ্ট সময় ধরে সে সেটা পড়ছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু সেই সাবজেক্টে যেটা সে একটু দুর্বল, সেই সাবজেক্ট থেকে সে তার কিন্তু দুর্বলতা কাটিয়ে ভালো নাম্বার পেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা আইন প্রণয়ন করলাম, কিন্তু আইনটা প্রণয়ন করার সাথে সাথে সেটাকে সঠিকভাবে পালন করছি কিনা সেটাও লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তারপর কি, দুর্যোগের পূর্বাভাস। বর্তমান দিনে দেখা যাচ্ছে যে অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে দুর্যোগ সংক্রান্ত ব্যাপারে পূর্বাভাস দেওয়া যাচ্ছে। যেমন ধরো আমি বললাম যে তোমরা প্রথম ক্লাসটা দেখেছিলে যে ছেলেটা 5 থেকে ক্রমান্বয়ে ভালো রেজাল্ট করতো, কিন্তু দেখা যাচ্ছে যখন 6-7-এ উঠতে আরম্ভ করলো,
এবং ক্রমান্বয়ে তার রেজাল্টের গুণগত মান কমতে আরম্ভ করলো, তখন সেটাই কিন্তু একটা নির্দেশক বা পূর্বাভাস দিচ্ছে যে তার পড়াশোনায় কোথাও না কোথাও খামতি হচ্ছে। আবার কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে সে ভালো, কিন্তু বাকি কয়েকটা সাবজেক্টে খারাপ, তার মানে নিশ্চয়ই সেই সাবজেক্টের প্রতি তার পড়ার একটা অনীহা বা ভালোবাসা জন্মায়নি। এই কারণবশত সেই সাবজেক্টটাতে সেটা মার্কস কম হচ্ছে, সেই কারণ অনুসন্ধান করা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু একটা নির্দেশক যে পরবর্তীকালে এই সাবজেক্টটা এসে কিন্তু ফেল করে যেতে পারে বা তার জীবনে বিপর্যয় ঘটতে পারে। তাহলে সেখানের জন্য দেখা যায় বিপর্যয়ের ক্ষেত্রে বর্তমান দিনে যেহেতু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে বা আধুনিক পদ্ধতি আমরা অনুসরণ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিপর্যয় সংক্রান্ত ব্যাপারে অসংখ্য কিন্তু নির্দেশক এখন আমরা দেখতে পাই। তার মধ্যে দেখবে তোমাদের হয়তো কোনো কোনো বইতে লেখা থাকতে পারে যে ট্রেস ইন্ডিকেটর, অর্থাৎ বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাবলীর উৎস, প্রকৃতি, গতি, তীব্রতা সম্পর্কে তথ্য দেয় এটা। আবার দ্রুত সতর্কীকরণ উপকরণ, যেমন বেতার, দূরদর্শন, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে ধরো আমাদের 2 সপ্তাহ আগে যে আমফান বা উম্ফন যে ঘূর্ণিঝড় আর সুপার সাইক্লোন হয়ে গেল, সেই সংক্রান্ত ব্যাপারে পূর্বাভাস আমরা কিছুদিন আগে থেকেই পাচ্ছিলাম যে অমুক জায়গায় নিম্নচাপ সংঘটিত হয়েছে, এইভাবে ঝড়টা এগোচ্ছে, এই উপকূলে আঘাত করবে, ক্রমান্বয়ে পর্যায়ক্রমিকভাবে আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম। তাহলে এই যে দ্রুত সতর্কীকরণ করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেই যে অঞ্চলগুলোতে আঘাত করবে সেই অঞ্চলগুলোর মানুষ সেটার মাধ্যমে সতর্কতা লাভ করছে এবং তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে অন্য জায়গায় বা যেখানে তারা সেফ থাকবে সেখানে নিজেদেরকে নিয়ে যেতে পারছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারপর দেখো বিপর্যয় সতর্কীকরণ কেন্দ্র, অর্থাৎ স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও বিশ্ব পর্যায়ে বিপর্যয় সতর্কীকরণ কেন্দ্র গড়ে উঠেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সমস্ত জায়গাতে মূলত বলা হয় যে সরকার কর্তৃক বলা হয় যে নর্মালি এই যে ঝড়টা বা যে কোনো বিপর্যয় এই অঞ্চলে আঘাত আনতে পারে, তো আপনারা একটা নির্দিষ্ট জায়গায় সরে যাবেন। তার জন্য দেখা যায় বিভিন্ন বিদ্যালয় পাকা বাড়িতে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা বা গভর্নমেন্ট দ্বারা নির্মিত কোনো কেন্দ্রেতে তাদেরকে স্থানান্তর করা হয়। এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে পরিলক্ষিত হয়। আর কি দেখা যায়, জনগণের গতিময়তা, অর্থাৎ জনগণের কাছে দ্রুত যদি সতর্কবার্তা আমরা পৌঁছে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা যথেষ্ট পরিমাণে সময় পায় নিজেদেরকে স্থানান্তর করার সেই জায়গা থেকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুর্যোগের পূর্বাভাসের মধ্যে। আর এটাকে আমরা বলে থাকি EWS, আর্লি ওয়ার্নিং সিস্টেম। তাহলে এই 4টে বিষয় কিন্তু আর্লি ওয়ার্নিং সিস্টেমের মধ্যে পড়ছে, যেটাকে সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে বিপর্যয়টাকে আমরা অনেকটাই প্রতিরোধ করে দিতে পারি বা তার ক্ষয়ক্ষতির মাত্রাটাকে অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে বোঝাতে পারলাম, তাহলে এইগুলো প্রত্যেকটাই প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্যে আসছে। দেন আমরা কি দেখব, প্রশাসনিক তৎপরতা ও পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ শুধুমাত্র আমরা এই বিষয়গুলোকে দেখলাম বা পূর্বাভাস দিয়ে দিলাম তা কিন্তু হলে হবে না। প্রশাসন এই ব্যাপারে কতটা তৎপর হয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা যে আগাম সতর্কবার্তাটা দিয়েছি সেই সতর্কবার্তাটা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সেই বিষয়টাকেও স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানতে হবে এবং তার ফলেই কিন্তু আমাদের দেখা যাবে যে এতগুলো যে সতর্কবার্তা আমরা পদ্ধতি অনুসরণ করলাম বা এতগুলো যে পরিকল্পনা আমরা গ্রহণ করলাম সেটা কার্যকর করা যা হয়েছে সেটার সফলতা পাওয়া যাবে। তা না হলে কিন্তু প্রশাসন যদি সতর্ক না হয় বা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা প্রশাসন সেটা যদি জানতে না পারে তাহলে কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনাটা কিন্তু ব্যর্থ হবে। তারপর কি, সম্পদের তালিকা গঠন, অর্থাৎ যে অঞ্চলটাতে বিপর্যয় সম্ভাবনা আছে বা বিপর্যয়ের সম্ভাবনা প্রবণ আছে সেই অঞ্চলের যে সম্পদ, অর্থাৎ সেখানে ধরো আমি বললাম হসপিটাল বলো, ডাক্তারের সংখ্যা বলো, নার্সের সংখ্যা বলো, গাড়ির সংখ্যা বলো বা সেখানকার যোগাযোগ ব্যবস্থার মাধ্যম কি, এই সমস্ত বিষয়ের একটা সম্পদের তালিকা কিন্তু প্রস্তুতিকরণ করতে হবে। যদি যখন বিপর্যয় চলবে তখন কিভাবে আমরা সেটাকে মোকাবিলা করব সেটার জন্য আমরা দেখা যাবে যে তার একটা তালিকা পূর্ব প্রস্তুতি রেখে রাখা প্রয়োজন আছে, যেটাকে আমরা প্রতিরোধমূলক প্রস্তুতির মধ্যেই আসছে, যেটা বিপর্যয়ের আগের মধ্যে। ঠিক আছে, তারপর আসছে প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন, অর্থাৎ এই যে মানুষগুলোকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চলেছি বা তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাব ভাবনা চিন্তা করছি, তাহলে সেখানকার যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো, ধরো আমি বললাম সেখানকার যে নির্মাণ কার্য, অর্থাৎ ধরো আমি পূর্ত দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর বা লোকাল যে বিডিও আছে সেই সমস্তর মধ্যে একটা কানেকশন প্রয়োজন আছে, যাতে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে একটা নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারি, যাতে আমাদের বিপর্যয়ের যে প্রবল ক্ষয়ক্ষতির
প্রবণতা আছে সেটাকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই বিষয়গুলো কিন্তু দেখো এর সঙ্গে প্রত্যেকটাই ইন্টার রিলেটেড হয়ে আছে। তারপর আমরা কি দেখব, সরকারি সহযোগিতা ও উৎসাহ, অর্থাৎ বিভিন্ন লোকাল যে এনজিও গুলো আছে বা লোকাল যে ক্লাবগুলো আছে সেখানে আমাদের যদি সরকারি নির্দেশাবলীতে বা সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, যে যখন এখানে বিপর্যয়টা উপস্থিত হবে তখন আপনারা সেই জায়গাটাতে গিয়ে সাহায্য করবেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে ইন্টার রিলেটেড। ক্লিয়ার? তাহলে এতগুলো প্রতিরোধমূলক ব্যবস্থাপনা আমরা বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ আমরা আমাদের নিজেদের যে ছাত্র জীবনের কথা আমরা কয়েকটা বিষয় লিঙ্ক করে বললাম, সেখানে আমরা যদি দেখি যে আমাদের জীবনে যখন দুর্যোগ বা অবনমন সংঘটিত হয়, আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই দুর্যোগ এবং অবনমন অবস্থা থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। আর যদি সচেতন না হই তাহলে কিন্তু আমাদের জীবনে বিপর্যয় সংঘটিত হয়। তোমরা যারা প্রথম ক্লাসটা করেছিলে সেখানে আমি কিন্তু এই উদাহরণটা দিয়েছিলাম যে এইভাবে যে আমাদের ছাত্র জীবনেও কিন্তু এই ধরনের যে পড়াশোনা সংক্রান্ত ক্ষতিটা কিন্তু একটা দুর্যোগ, এবং পড়াশোনা সংক্রান্ত ক্ষতি হতে হতে যখন আমরা কোনো ক্লাসে প্রমোট না হয়, বিশেষ করে কোনো বোর্ড এক্সামে গিয়ে যখন ফেল করি, সেটা আমাদের জীবনে বিপর্যয়। কিন্তু বিপর্যয় ঘটার আগে আমাদের জীবনে কিন্তু অনেক দুর্যোগের চরম পরিণতি যেহেতু বিপর্যয়, আমাদের জীবনে কিন্তু অনেকগুলো অবনমিত পর্যায় পরিলক্ষিত হয়। সেই অবনমিত পর্যায়গুলোকে আমরা যদি একটু সচেতনমূলকভাবে আমরা ওয়াচ করি এবং সেখান থেকে ফিরে আসার উপায় বার করি, তাহলে আমরা কিন্তু প্রভাবটা কিন্তু অনেকটা কমাতে পারবো, অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণও করে ফেলতে পারবো। আশা রাখছি আমার এই ক্লাসটা তোমরা আজকে বুঝতে পেরেছো। এবং আমি কি বললাম, বিপর্যয় ব্যবস্থাপনার দুটো পদ্ধতির মধ্যে, একটা প্রতিরোধ এবং প্রতিকারমূলক পদ্ধতির মধ্যে প্রতিরোধমূলক কর্মসূচিগুলো আজকে আমি আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা প্রতিকারমূলক পদ্ধতিগুলো আলোচনা করব, যার দুটো বিভাগ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বিপর্যয় চলাকালীন পর্যায়, আর একটা হচ্ছে বিপর্যয় সংঘটিত হয়েছে তার পরবর্তী পর্যায়ে আমাদের কি কি করণীয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সমগ্র বিপর্যয় ব্যবস্থাপনাকে আমরা PMR এই সাংকেতিকের মাধ্যমে চিহ্নিতকরণ করি। PMR কথাটার অর্থ হচ্ছে, প্রথম হচ্ছে পি কথার হচ্ছে প্রিপারেশন, বা যেটা আমরা প্রস্তুতিকরণ বলতে পারি, বা প্রিপেয়ারনেস যেটা আমরা বলতে পারি। তোমাদের দেখবে বইতে লেখা থাকবে প্রিপেয়ারনেস হিসেবে লেখা থাকবে যে প্রস্তুতিকরণ, অর্থাৎ দুর্যোগ পূর্ব পর্যায়ের প্রস্তুতিকরণ। যেটা এম ফর মিটিগেশন, অর্থাৎ দুর্যোগ চলাকালীন যে প্রশমন, অর্থাৎ দুর্যোগ যখন চলছে তখন সেটাকে কিভাবে কমাতে পারি সেই প্রশমন ব্যাপারটা। আর ফর রিকভারি, দুর্যোগ উত্তর পর্যায়ে, অর্থাৎ দুর্যোগ সংঘটিত হয়ে গেছে তার পরবর্তী পর্যায়ে আমরা কিভাবে পুনরুদ্ধার করব বা সেই ব্যবস্থাপনাটাকে কিভাবে রিকভারে নিয়ে আসতে হবে সেটাকে বলা হয়। অর্থাৎ PMR এই তিনটে ওয়ার্ডের মাধ্যমে আমরা দেখা যায় যে বিপর্যয়ের ব্যবস্থাপনার সমগ্র ব্যবস্থাপনাটাকে চিহ্নিতকরণ করে থাকি। তাহলে আমি কি বললাম, পি ফর প্রিপেয়ারনেস যেটা প্রস্তুতিকরণ পর্যায়, এম ফর মিটিগেশন যেটা প্রশমন পর্যায়, আর ফর রিকভারি যেখানে আমরা বললাম যে রিকভার মানে পুনরুদ্ধার পর্যায়, অর্থাৎ যেটা বিপর্যয় সংঘটিত হওয়ার পর। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটায় আমরা কেবলমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রতিকারমূলক ব্যবস্থাপনা এবং তার যে দুটো উপবিভাগ, একটা বিপর্যয় চলাকালীন পর্যায় এবং বিপর্যয় হওয়ার পর কি কি করণীয় আমাদের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, এবং প্রত্যেককে আবার একবার বলছি যে প্রত্যেকটা ক্লাস খুব সিরিয়ালি ফলো করো যাতে তোমাদের উপকারে লাগে, এবং সেখান থেকে তোমরা তোমাদের মতো একটু লিখে রাখবে। অসংখ্য তথ্য ক্লাসের মধ্যে দেয়া থাকে। যারা একটু সচেতনভাবে ক্লাসগুলো ফলো করবে তারা খুব সুন্দর নিজেদের মতো করে একটা নোটস প্রস্তুত করতে পারবে। আশা রাখছি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।